প্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি ফার্স্ট ওয়াশ এখন কি যাই অনুষ্ঠানে। আজ এই আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি সঞ্জিদা রহমান। দর্শক, গত ৩রা ডিসেম্বর যুক্তরাজ্য একটি ট্রাভেল সতর্কীকরণ দিয়েছে। সেখানে বলা হয়েছে বাংলাদেশের ৩ পার্বত্য জেলা বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি সন্ত্রাসী হামলার ঝুঁকিতে আছে। যুক্তরাজ্য তার নাগরিকদের ওইসব এলাকা ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। যুক্তরাজ্যের ট্রাভেল অ্যালার্টের যৌক্তিকতা বিচার করবে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এটা ঠিক যে পার্বত্য এলাকায় সহিংস ঘটনার কারণে সম্প্রতি প্রায় ১ মাস পর্যটকদের জন্য বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দেয় স্থানীয় কর্তৃপক্ষ। গত ১৯ সেপ্টেম্বর দীঘিনালায় সহিংসতার জেরে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সংঘর্ষ হয়। এর রেশ কাটতে না কাটতেই গত ১ অক্টোবর খাগড়াছড়িতে একজনকে পিটিয়ে হত্যার ঘটনায় আবারও সংঘাত শুরু হয়। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ৩ পার্বত্য জেলায় পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। পার্বত্য এলাকায় মাঝে মাঝে সংঘর্ষ ও সহিংস ঘটনার খবর শোনা যায়। বাঙালি পাহাড়ি সংঘাত পার্বত্য এলাকায় নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অথচ এমনটি হওয়ার কথা না। ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ৭২ ধারার ওই চুক্তির সব শর্ত পূরণ হলে পাহাড়ে অশান্তি থাকার কথা না। কিন্তু গত ২৭ বছরে পাহাড়ে শান্তি ফেরেনি। তাহলে সঙ্গত কারণেই প্রশ্ন থেকে যায়, চুক্তির শর্ত কি পূরণ হয়নি? চুক্তি পূরণ করে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কি গত ২৭ বছরের সরকারগুলো আন্তরিক ছিল না? প্রিয় দর্শক, আমাদের আজকের এখন কি যে অনুষ্ঠানের বিষয় পাহাড়ে অশান্তি। এবং এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের মাঝে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন ডক্টর সাজ্জাদ সিদ্দিকী, সহযোগী অধ্যাপক, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। শুভেচ্ছা আপনাকে। এবং আছেন শাহাদাত ফারাজি সাকিব, প্রতিষ্ঠাতা সভাপতি, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। আপনাকেও শুভেচ্ছা। শুরুতেই যেমনটি বলছিলাম যে আজকে আমাদের পাহাড়ের অশান্তি এবং পাহাড়ের মানুষের চাওয়া বা অচাওয়া, সেখানে সংকট বা সম্ভাবনা। ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরের পর আশা করা হয়েছিল যে সেখানে যারা স্থানীয়রা রয়েছেন এবং উপজাতিরা রয়েছেন তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং শান্তি বাহিনী এবং সরকারের মধ্যে যে দশক ধরে চলা একটা সংঘাত তারও অবসান ঘটবে। কিন্তু যেমনটি দেখা গিয়েছে যে ২৭ বছরে ওই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর পাহাড়ে কিন্তু শান্তি ফিরেনি। এখনও গুম, খুন, অস্ত্রের ঝনঝনানি এখনও পাহাড়কে অশান্ত করে তুলেছে। চুক্তির পর থেকে গড়ে উঠেছে প্রায় ৬টি সশস্ত্র বাহিনী বা তারও কিছু বেশিও হতে পারে। তাদের আধিপত্য বিস্তারের জেরে এখনও সংঘাত প্রায় নিত্য নৈমিত্তিক ঘটনা। এর পেছনে কারণ আসলে কি বলে মনে হয়? শুরুতে যদি আমি শাহাদাত ফারাজি সাকিব আপনার কাছ থেকে শুনি। পাহাড়ে অশান্তির প্রধান কারণ হচ্ছে পার্বত্য চট্টগ্রামের আস্থার যে বিভাজন, সেটি হচ্ছে মূল কারণ, এবং সন্ত্রাসবাদ। এই দুইটি কারণে মূলত পার্বত্য চট্টগ্রামে যে দীর্ঘদিন ধরে অশান্তি চলছে, আমরা অনেকেই বলি যে শান্তির পাহাড় অশান্ত। এই অশান্তির পিছনে মূলত এই দুটি কারণ। তো প্রথমত যে কারণটির কথা আমি বলছি সেটি হচ্ছে পার্বত্য চট্টগ্রাম আস্থার যে কথাটা আমি বললাম, সে আস্থাটা মূলত কি? দেখুন, আসলে ২০২৪ সালে যখন এসে একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বৈষম্য মুক্ত করার লক্ষ্যে যখন আমরা নতুন একটি বাংলাদেশ পেলাম, কিন্তু পার্বত্য চট্টগ্রাম কি এখন পর্যন্ত বৈষম্যমুক্ত হয়েছে? আপনি পার্বত্য চট্টগ্রামের দিকে যদি দৃষ্টিপাত করেন সেক্ষেত্রে দেখবেন যে পাহাড়ের এই যে আস্থার বিভাজন, তার অন্যতম কারণ হচ্ছে জাতিগত বৈষম্য। এই জাতিগত বৈষম্যের পিছনে অনেকগুলি কারণ রয়েছে। সেটা হচ্ছে কীরকম, যে ধরুন পার্বত্য চট্টগ্রামে প্রায় আপনার ১৩টি ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগোষ্ঠী রয়েছে, বাঙালি জনগোষ্ঠী সহ। সেই জনগোষ্ঠীর মধ্যে অনেকেই দেখবেন যে বৈষম্যর শিকার। প্রধানত পার্বত্য চট্টগ্রামের 3টি জাতিগোষ্ঠী, যেমন চাকমা, মারমা, ত্রিপুরা, এই 3টি জাতিগোষ্ঠী রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা বলেন, নাগরিক সুবিধা বলেন, তারাই কিন্তু পেয়ে থাকে। এবং বাকি যে জনগোষ্ঠী রয়েছে বৃহত্তর বাঙালি জনগোষ্ঠী সহ, তারা কিন্তু তাদের থেকে অনেকাংশ পিছিয়ে। সুতরাং আস্থার জায়গাটা যদি আপনি তৈরি করতে না পারেন, শান্তি তো প্রতিষ্ঠা হবে না। দ্বিতীয় যেটি, সেটি হচ্ছে সন্ত্রাসবাদ। পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে একটি রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। কাদের সাথে চলছে? বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের সাথে। এরা অনেকেই দেশদ্রোহী সংগঠন। তো এই সংগঠনগুলির সাথে বাংলাদেশ সরকার ১৯৯৭ সালের ২রা ডিসেম্বরে একটি উদ্যোগ নিল যে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। এই ২রা ডিসেম্বর তিনি সরকারের একটি পক্ষের সাথে পার্বত্য চট্টগ্রামের জনসংহতি সমিতির যিনি সভাপতি সন্তুল আরমা, তার সাথে একটি চুক্তি স্বাক্ষর করলেন। এখন সরকারের আগ থেকে আসলে ভাবা উচিত ছিল যে এই যে সন্তুল আরমা বা জনসংহতি সমিতি, তাদের সাথে যদি আমি চুক্তিটা করি,
সেক্ষেত্রে আসলে পাহাড়ে শান্তি কতটুকু প্রতিষ্ঠা হবে? এই সন্দুল আরমার কি সমগ্র পার্বত্য চট্টগ্রামের প্রত্যেকটা জাতিগোষ্ঠীর নেতৃত্ব দিয়ে থাকেন? এই সন্দুল আরমার কি পার্বত্য চট্টগ্রামের সমস্ত যে জাতিগোষ্ঠী যারা রয়েছে বা যে সকল আঞ্চলিক সংগঠন রয়েছে তাদেরকে তিনি প্রতিনিধি? তিনি তো সকলের প্রতিনিধি না, তিনি তো একটা সংগঠনের প্রতিনিধি। কিন্তু এখন যেটা বাস্তব চিত্র, পার্বত্য চট্টগ্রাম চুক্তি 27 বছর পরে এসে আমরা যেটা দেখছি সেটি হচ্ছে এই সন্দুল আরমার বাইরেও প্রায় 4-5টা সংগঠন সেখানে দাঁড়িয়ে পড়েছে, যেগুলি সশস্ত্র সংগঠন সন্দুল আরমার বাইরে গিয়েও পাহাড়ে অশান্তি তৈরি করছে। সুতরাং এই চুক্তির মধ্য দিয়ে তো পার্বত্য চট্টগ্রামের শান্তির প্রতিষ্ঠা হয়নি। কেন হয়নি? যে সন্দুল আরমার বাইরেও আরও 4-5টা সংগঠন সেখানে দাঁড়িয়ে গিয়েছে। সুতরাং এটাই প্রমাণিত হয় যে শুধু সন্দুল আরমার সাথে বা আপনার শান্তি বাহিনীর সাথে চুক্তি করে পাহাড়ে কিন্তু এই চুক্তির মাধ্যমে শান্তি কখনোই প্রতিষ্ঠা সম্ভব নয়। এটি আপনার জায়গা থেকে আসলে এই ধারণাটা বা পুরো সিনারিওটা কি এটা আপনি বললেন। ডক্টর সাজ্জাদ সিদ্দিকী, আপনার কাছেও জানতে চাই এই বিষয়ে আসলে আপনার মতামত কি, আপনি কিভাবে দেখেন বিষয়টি? আমি যদি বলি যে ম্যাক্রো পার্সপেক্টিভে বাংলাদেশে কি শান্তি এসেছে, আমরা যেই পারপাস নিয়ে 1971 সালে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছিলাম, যে কারণে বাংলাদেশে আমার যে কাঙ্ক্ষিত গণতন্ত্র কিংবা উন্নয়ন কিংবা স্থিতিশীলতা আসেনি, আমি যদি বলি সেই একই কারণে পার্বত্য চট্টগ্রামেও আসেনি শান্তি 27 বছরে। কেন আসেনি? আপনি দেখুন, চুক্তিটা যখন করেছিল 1997 সালে, আমরা হিস্ট্রিটা খুব একপাক্ষিক পড়ি। অর্থাৎ 1997 সালে চুক্তি হওয়ার আগের সরকারটা ছিল আরেকটা সরকার। সেই সরকারের সময় একটা যুদ্ধবিরতি হয়েছিল, এটা আমরা কেউ জানি না। আপনি জিজ্ঞেস করেন যত বোদ্ধারা আছে, বলবে মানে আমরা সিজফায়ার বলতে কিছু আছে পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক, ম্যাক্সিমাম মানুষ জানে না। অর্থাৎ সেই যুদ্ধবিরতি হচ্ছে শান্তি চুক্তির পূর্ব শর্ত। যে কোনো চুক্তির পূর্ব শর্ত হচ্ছে সিজফায়ার, মানে সিজিং অল ভায়োলেন্ট কনফ্লিক্টস এবং ওয়াকিং টুয়ার্ডস দ্য এগ্রিমেন্ট। সেই জায়গাটাতে আমরা যারা ছিল, সিজফায়ারটা যারা করেছিল, সেই বিএনপি সরকার ইনস্ট্যান্টলি অপোজ করেছে এই চুক্তি এবং তারা বলেছিল আমরা ক্ষমতায় গেলে বাতিল করব। তাহলে এই যে একটা এক্সক্লুসিভ একটা চুক্তি দিয়ে আমি শান্তি বিনির্মাণ করব একটা পাহাড়ের মতো একটা এক্সক্লুসিভ এরিয়ায়, এটা একেবারেই উচ্চাবিলাসী এবং অতিমাত্রায় দার্শনিক চিন্তা ভাবনা। প্র্যাকটিক্যালি যে বাস্তবতা আছে সেটা আমি চিন্তা করি না। এটা গেল ম্যাক্রো লেভেলের বড় একটা রাজনৈতিক দলের, অর্থাৎ আমরা বলি টু পার্টি মেজরিটারিয়ানিজম, অর্থাৎ ওয়েস্টমিনিস্টার ফর্ম অফ ডেমোক্রেসি যেই জায়গাগুলোতে আছে সেখানে আপনি দেখবেন যে দুটো বড় রাজনৈতিক দল থাকে। অর্থাৎ আপনি দেখবেন যে ইন্ডিয়া দেখেন, আমেরিকা দেখেন, ইংল্যান্ডে দেখেন, দুটো। তাহলে দুটো রাজনৈতিক দলের অল্টারনেটিভলি তারা ক্ষমতায় আসে এবং তারাই মূলত ডিসাইড করে এবং তারাই ডিটারমিনেন্ট যে আসলে এই রাষ্ট্রের ট্রাজেক্টরি কি হবে, গতিপথ কি হবে। সেই জায়গায় একটা বড় রাজনৈতিক দলকে আমি বাদ দিলাম এই ব্যবস্থাপনা থেকে, এই শান্তি চুক্তির মানে অংশীদারিত্ব আমি দেইনি। অন্যদিকে যে পাহাড়িদের ছাত্র পরিষদ নামে যে সংগঠনগুলো, তাদের একটা বড় অংশ যেদিন শান্তি চুক্তি স্বাক্ষরিত হচ্ছিল ওই সময় তারা ভায়োলেন্টলি অপোজ করেছিল। এখন এই একটা বিভাজিত একটা বাস্তবতার মধ্যে শান্তি চুক্তি তো আমার এখন মনে হয়েছে যে এটা আছে কি নাই সেটা একটা বড় বিষয়। আপনি আমাদের দেশে বিদেশে এই নিয়ে প্রচুর গবেষণা হচ্ছে। তার মধ্যে ইউনিভার্সিটি অফ নটরডেম আমেরিকায় ক্রক ইনস্টিটিউট আছে একটা, ইউনিভার্সিটি অফ নটরডেম, তারা সারা পৃথিবীর যত চুক্তি আছে, শান্তি চুক্তি আছে, সেগুলো নিয়ে তারা গবেষণা করে, যেটাকে বলা হয় পিস অ্যাকর্ড ম্যাট্রিক্স। তো পিস অ্যাকর্ড ম্যাট্রিক্সে বাংলাদেশের পজিশন কত? সেটা হচ্ছে 49%। ওটা হচ্ছে শান্তি চুক্তি, অর্থাৎ প্রথম যে 5 বছর তারা মেজার করেছিল, দেন দে গট ফ্রাস্ট্রেটেড, নো দেয়ার ইজ নো ইমপ্লিমেন্টেশন অর এনি আপগ্রেডেশন হচ্ছে না। সো এটা একটা স্ট্যান্ড স্টিল অবস্থার মধ্যে আছে, স্থিতাবস্থার মধ্যে আছে পার্বত্য চট্টগ্রাম। তো এই যে 24-এর গণ অভ্যুত্থানের পরে যেভাবে, অর্থাৎ ইউনিফর্মড একটা মিলিটারি এর উপরে আঘাত কিংবা গাড়ি জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া নানানভাবে, যেটা বিপ্লবের সময়ও দেখা যায়নি, আন্দোলনের সময়ও দেখা যায়নি, অর্থাৎ সশস্ত্র বাহিনীর উপর যে আক্রমণ, এই জিনিসগুলো আমাদেরকে খতিয়ে দেখতে হবে যে এখানে থার্ড কোনো পার্টি ইনগেজড হচ্ছে কিনা, কোনো ইনফিলট্রেশন হচ্ছে কিনা ওই শান্তি চুক্তি কথা। আমার পাশে বসে আছেন, উনি বেশ বিদগ্ধ আলোচনা করেছেন, বেশ ভালো কথা, কিন্তু উনিও ইঙ্গিত দিয়েছেন যে এখানে নানান ফ্যাক্টর আছে। তো আমার কাছে মনে হচ্ছে যেন ওই ইনফিলট্রেশনের যে ফ্যাক্টরগুলো, এগুলো অনেক সময় দায়ী। শান্তি চুক্তি বাস্তবায়ন করবেন নাকি শান্তি চুক্তিকে রিভিজিট করবেন, দ্যাট হ্যাজ বিকাম আ ভেরি ভাইটাল কোয়েশ্চেন। সময় বদলে যায় কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়।
ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পাহাড়ি অনেকেরই অভিযোগ আছে যে সরকারের পক্ষ থেকে যে ৭২টি চুক্তি আসলে এখানে লিপিবদ্ধ করা হয়েছিল, তার মধ্যে বাস্তবায়ন করা হয়েছে, আপনি যে তথ্যটি শুরুতে আমাকে বললেন যে ৪৮টি চুক্তি এখন পর্যন্ত বাস্তবায়িত করা হয়েছে এবং আংশিক বাস্তবায়ন হয়েছে ১৫টি এবং প্রক্রিয়াধীন আছে আরও ৯টি। আপনার কি মনে হয় কোন কোন উল্লেখযোগ্য ধারা এখনো অবাস্তবায়িত আছে বা এখনো আনটাচড? শান্তি চুক্তি বা পার্বত্য চট্টগ্রাম চুক্তির ধারা বিষয়গুলি যদি আমরা কথা বলি, সেক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে দেখতে হবে যে আমার বাংলাদেশের যে স্বার্থ, জাতীয় যে স্বার্থ, সে স্বার্থের সাপেক্ষে এই ধারাগুলির বাস্তবতা আসলে কতটুকু। আপনি দেখুন, এই যে ৭২টি ধারা রয়েছে এবং এই ধারাগুলির মধ্যে যে ৪৮টি ধারা অলরেডি বাস্তবায়িত হয়েছে, প্রত্যেকটি ধারা পার্বত্য চট্টগ্রামের যারা চুক্তি করেছিল, সে যে পক্ষ চুক্তি করেছিল তাদের মঙ্গলের স্বার্থের কথা এবং জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কিন্তু বাস্তবায়ন করা হয়েছে। এবং যে সকল আংশিক ধারাসমূহ এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি, সে সকল ধারাসমূহ আপনি দেখবেন যে অধিকাংশই ধারা হচ্ছে রাষ্ট্রের যে সংবিধান এবং রাষ্ট্রের যে স্বার্থ এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের যে স্বার্থ, তার সাথে কিন্তু মারাত্মকভাবে সাংঘর্ষিক। এখন দেখুন, আপনি এই যে ফ্যাসিস্ট হাসিনা, তিনি ক্ষমতায় আসার জন্য 97-এ যে চুক্তিটি করলো ইন্ডিয়ার সরাসরি প্রেসক্রিপশনে, এই চুক্তিটি তো একটা দেশ বিক্রির চুক্তি আমরা অনেক ক্ষেত্রেই বলে থাকি। আপনি যদি এই চুক্তিটি একটু স্টাডি করেন তাহলে দেখবেন এই চুক্তির সাথে দেশের সার্বভৌমত্ব এবং দেশের যে সংবিধান, তার সাথে মারাত্মকভাবে আপনার সাংঘর্ষিক একটি চুক্তি। তা আপনি জেনে শুনে তো দেশ বিক্রির চুক্তির এই ধারাগুলি আপনি কোনোভাবেই বাস্তবায়ন করতে পারেন না। এখানে দেখুন, এই চুক্তির মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামে যে সকল সমস্যা তৈরি হয়েছে, আমার মনে হয় তার অপোজিটে, তার বিপরীতে সমাধান একটিও হয়নি। সমস্যাগুলি কি তৈরি হয়েছে? যে জাতিগত বিভেদ, জাতিগত বৈষম্য। আপনি পার্বত্য চট্টগ্রাম চুক্তির মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামের প্রশাসনিক খাতকে আপনি আলাদা করে দিলেন। সেটি কি? এই চুক্তির মধ্য দিয়ে পাহাড়ে কিছু কিছু প্রতিষ্ঠান দাঁড়িয়েছে। যেমন তথাকথিত আমরা দেখতে পাই যেভাবে আপনার সরকার জেলা পরিষদগুলি পরিচালিত করে, সেই জেলা পরিষদ পুরোপুরি আঞ্চলিক সংগঠনগুলির কাছে এবং স্থানীয়দের, বিশেষ করে উপজাতীয় জনগোষ্ঠীর হাতে এই জেলা পরিষদের নেতৃত্ব দেওয়া হয়েছে। তাও কিন্তু সকল উপজাতি জনগোষ্ঠীর কাছে নয়। হ্যাঁ, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবনে যে 3টা জেলা পরিষদ রয়েছে, আঞ্চলিক পরিষদ রয়েছে এবং উন্নয়ন বোর্ড রয়েছে, এই প্রতিষ্ঠানগুলি প্রত্যেকটাই পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। আমাদের রাষ্ট্রের যে সকল বা দেশের অন্যান্য জেলাগুলিতে যেমন স্বাভাবিকভাবে জেলা পরিষদগুলি পরিচালিত হয়, এই চুক্তির মধ্য দিয়ে এই জেলা পরিষদগুলোকে এক্সট্রা কিছু প্রশাসনিক পাওয়ার সেখানে দেওয়া হয়েছে। সেখানে অনেকগুলি মন্ত্রণালয় এই আপনার পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদের সাথে সমন্বয় করে আপনার এই কাজগুলি তাদের করতে হয়। এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন থেকে শুরু করে, শান্তি প্রতিষ্ঠা থেকে শুরু করে এই যে প্রতিষ্ঠানগুলি আমি উল্লেখ করেছি, সেগুলি উল্লেখযোগ্য ভূমিকা তারা কিন্তু রেখে থাকে। কিন্তু আমরা যেটি দেখি সেটি হচ্ছে এই সকল যে প্রতিষ্ঠানের যে গঠনতন্ত্র রয়েছে, অধিকাংশ ক্ষেত্রেই এই গঠনতন্ত্রে পার্বত্য চট্টগ্রামের স্বাভাবিক যে জনগোষ্ঠী যারা রয়েছে, 13টি ক্ষুদ্র নৃগোষ্ঠী, এই নৃগোষ্ঠীর চাকমা, মারমা, ত্রিপুরা ব্যতীত সকল জনগোষ্ঠী এখানে অবহেলিত। তাদেরকে এসব প্রতিষ্ঠানে উল্লেখযোগ্য তেমন কোনো অংশগ্রহণের সুযোগই দেওয়া হয় না। তার মধ্যে অন্যতম হচ্ছে 52% বাঙালি জনগোষ্ঠী। এই চুক্তির মধ্য দিয়ে এই জনগোষ্ঠীকে, পার্বত্য চট্টগ্রামের স্থানীয় বাঙালি জনগোষ্ঠীকে মারাত্মকভাবে তাদের সাথে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। আমি যদি সমগ্র বাংলাদেশকে একটি বৈষম্যের পুকুর হিসাবে বিবেচনা করি, সেক্ষেত্রে পার্বত্য চট্টগ্রামে বৈষম্যের একটি সমুদ্র আপনি দেখতে পাবেন। স্থানীয়ভাবে আপনারা যদি খোঁজখবর নিয়ে থাকেন, সেক্ষেত্রে দেখবেন এই বৈষম্যের কারণেই পার্বত্য চট্টগ্রামের অধিকাংশ অশান্তি তৈরি হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, সুতরাং আমরা মনে করি যে পাহাড়ে যদি আপনি শান্তি প্রতিষ্ঠা করতে চান, সর্বপ্রথম এই বৈষম্যগুলি নিয়ে কাজ করতে হবে। এবং এই যে শান্তি চুক্তি এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি যেটা আমরা বলে থাকি, এই পার্বত্য চট্টগ্রামের অধিকাংশ যে আপনার রাষ্ট্রের সাথে সাংঘর্ষিক ধারাসমূহ রয়েছে, সেগুলি বিবেচনা করে অতি সত্বর যত দ্রুত সম্ভব আরেকটি কমিশন গঠন করে, হ্যাঁ, পার্বত্য চট্টগ্রাম চুক্তি পুনর্গঠন কমিশন গঠন করে এই কমিশনের মধ্য দিয়ে যে সকল চুক্তি রাষ্ট্র এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের সাথে সাংঘর্ষিক, সেগুলি চিহ্নিত করে দ্রুত এগুলির প্রতি
পদক্ষেপ নিয়ে সংশোধনের উদ্যোগ গ্রহণ করতে হবে। অন্যথায় এই চুক্তির মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামে কখনোই শান্তি প্রতিষ্ঠা হবে না। আচ্ছা, আরেকটি প্রশ্ন ডক্টর সাজ্জাদ সিদ্দিকী আপনার কাছে, যে সেখানে যে সশস্ত্র বাহিনী আছে সেটি কিন্তু একটি বা দুইটি নয়, 6টি পর্যন্ত এখনো পরিমাণে আইডেন্টিফাই আমরা করতে পারি। আপনি বলছিলেন এর বাইরেও একটি বা দুটি থাকতে পারে। তাদের মোটিভও নিশ্চয়ই একটি নয়, তাদের পারপাস ভিন্ন ভিন্ন বা যুক্তির জায়গাও ভিন্ন ভিন্ন। এই পারপাসগুলোর ভিন্নতা থাকার কারণ কি? তাদের এক যে না, এবং এই এক না হওয়ার কারণে কি এই বিভক্তি, এই সংঘাত? এক না হওয়ার পিছনে আমি ন্যাশনালিজম নিয়ে একটু কথা বলি আগে। হ্যাঁ, যে ন্যাশনালিজমের সঙ্গে আপনার এই প্রশ্নের উত্তরটাকে কানেক্ট করতে পারবেন। আইনস্টাইন তো সায়েন্সের লোক, উনি বলছিলেন ন্যাশনালিজম ইজ অ্যান ইনফ্যান্টাইল ডিজিজ, অর্থাৎ একটা ছোঁয়াচে রোগের মতো, লাইক দ্য মিজলস হিউম্যান রেস, একটা ছোঁয়াচে রোগ এটা। তো এখন তাদের মধ্যে জাতীয়তাবাদ এবং জাতীয়তাবোধের যে ভিন্নতা, এই ভিন্নতা কিন্তু ওভার দ্য টাইম তৈরি হয়েছে। কেন তৈরি হয়েছে? আমার দেশ একটা তাদের উপরে যে মানে শোষণের চিন্তাই হোক আর শাসনের চিন্তাই হোক কিংবা উন্নয়নের চিন্তাই হোক, যে কোনো চিন্তা থেকে তাদেরকে যে আমলে নিচ্ছে বাংলাদেশ সরকার, মানে সাবসিকুয়েন্ট যে গভর্নমেন্টগুলো, এ যাবৎকালে যে গভর্নমেন্টগুলো, তাদের উদ্দেশ্যটা ছিল সেখানে ডেভেলপমেন্ট দেওয়া। তো আমার ওই যে ডেভেলপমেন্ট দেওয়ার নামে আমার যে পিএইচডি থিসিসের যে মূল ফাইন্ডিংসটা ছিল, এই ডেভেলপমেন্ট, একজন বলছিল, পাহাড়ি বলছিল যে আমাকে ডেভেলপমেন্ট গলা চেপে ধরে যদি আপনি আমাকে ডেভেলপমেন্ট দেন আমি খেতে পারবো। এটা দ্বারা বোঝাচ্ছে যে তাদের মধ্যে ফ্র্যাজাইলিটি আছে, তাদের মধ্যে ডেভেলপমেন্ট গ্রহণ করবে কি করবে না তার নিয়ে তার মধ্যে একটা সন্দেহ কিংবা বিভাজন স্পষ্ট। তো এখন এই ডেভেলপমেন্ট দিতে গিয়ে তার মধ্যে যে ইন্ডিজিনিটি স্লোলি ডাইলুট হয়ে যাচ্ছে, এই দায়িত্বটাও কিন্তু গভর্নমেন্টের ঘাড়ে এসে পৌঁছায়। অর্থাৎ আমি পাহাড়ি বাঙালির মধ্যে সম্প্রীতি বজায় রাখাও সম্ভব হচ্ছে না, পাহাড়িদের এক ধরনের যে নিজস্ব স্বকীয়তা সেটাও মেনটেন করতে পারছি না। এর ফলশ্রুতিতে হচ্ছে কি, আপনি যে বললেন যে এত স্পোরাডিক গ্রুপ কেন তৈরি হচ্ছে, এর ফলে ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ তৈরি হচ্ছে। কেউ যদি স্পষ্ট করে বলি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও অভিযোগ আছে, যোগাযোগ করে তারা নির্দিষ্ট গ্রুপ তৈরি করছে, কিংবা প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গেও যোগাযোগ করে তারা নির্দিষ্ট গ্রুপ তৈরি করছে। তো এই গ্রুপগুলো তৈরি করতে পারছে কেবলমাত্র আমাদের রাজনৈতিক যে বিভাজন এবং আমার যে সেন্ট্রাল পলিটিক্সের যে ফ্র্যাজাইলিটি, এই দুটো জিনিস মিলে বাংলাদেশের যে পার্বত্য চট্টগ্রামের যে ইউনিকনেস, সেই ইউনিকনেসটা আমরা হারাতে যাচ্ছি। এবং এইভাবে প্রতিনিয়ত নানান গ্রুপ আমাদের আরও দেখবেন যে তৈরি হচ্ছে। ইভেন বাঙালিদের মধ্যেও একাধিক গ্রুপ আছে, সেটা আমরা বলি না। হ্যাঁ, বাঙালিদের মধ্যেও আওয়ামী লীগ পন্থী, বিএনপি পন্থী কিংবা ধর্মীয় একটা বিশেষ গ্রুপ আছে ওখানে। ইভেন পাহাড়িদের সঙ্গে অতি সখ্যতা আছে, তাদের মধ্যে একটা কমিউনিয়ন আছে। এই যে মাল্টিফেসিটেড গ্রুপগুলো হচ্ছে, আর এই গ্রুপগুলো কিন্তু একেবারে অসম্ভব কিছু না, এই গ্রুপগুলো থাকে, কিন্তু ওরা যেন ভায়োলেন্ট না হয়ে ওঠে, সেই জায়গায় সরকারকে একটু সুচিন্তিত কাজ করে যাওয়ার যে স্পষ্ট কিছু ব্যাপার থাকা দরকার, সেইগুলো এখনো স্পষ্ট হয় নাই। শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরে কাগজে কলমে এই সশস্ত্র বাহিনীর বিলুপ্তির কথা বলা হয়েছিল, কিন্তু তারা তবুও আইন অমান্য করে তাদের কার্যক্রম যেটি অব্যাহত রেখেছে, এই অভিযোগটা কতটুকু ঠিক? আসলে এটা একদমই ঠিক, এই অভিযোগটা একদমই ঠিক। সেটা হচ্ছে, আমি যদি একটু বলি এই বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম চুক্তির যে ৭২টি ধারা ছিল, এই ৭২টি কন্ডিশন দিয়েছিল জনসংহতি সমিতির পক্ষ থেকে, এবং সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল একটি মাত্র কন্ডিশন। সেটা কি? যে অবৈধ অস্ত্র তোমরা আত্মসমর্পণের মাধ্যমে অবৈধ অস্ত্র জমা দিবে, এবং এই তোমাদের ৭২টি ধারা আমরা ক্রমান্বয়ে তোমাদের দাবি দেওয়াগুলো আমরা পূরণ করব। তো আমরা দেখতে পাচ্ছি পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭ বছর পরে প্রায় ৫০টির মতো ধারা অলরেডি বাস্তবায়ন হয়েছে। হ্যাঁ, সুতরাং আর বাকিগুলি আপনার প্রক্রিয়াধীন রয়েছে, আস্তে আস্তে সেগুলি ক্রমান্বয়ে বাস্তবায়িত হচ্ছে। কিন্তু সরকারের পক্ষ থেকে দেয়া যে একটি মাত্র কন্ডিশন, যে অবৈধ অস্ত্র জমা দেওয়া, শান্তি বাহিনীর পক্ষ থেকে বা সন্তু লারমা সেটি করবেন, কিন্তু সেটি তো এখনো তারা করতে পারেনি, সেটি ব্যর্থ হয়েছে। আচ্ছা, সন্তু লারমার যে কথাটি বলছিলেন সেই জায়গায় আমি একটু ইন্টারাপ্ট করছি, যে সন্তু লারমা যখন পাহাড়িদের পক্ষে চুক্তি স্বাক্ষর করেছিলেন, তার মানে তখন তিনি পাহাড়িদের সবার কাছে একজন গ্রহণযোগ্য নেতা ছিলেন, এটা বলা যায়, কারণ তিনি একজন সমর্থক হিসেবে আসলে ওই চুক্তিতে সাইন করেন। কিন্তু সময়ের ব্যাপ্ত পরিসরে তার নেতৃত্ব আসলে কি চ্যালেঞ্জের মুখে পড়েছিল বলে কি আসলে এই ডিভাইডেশনটা বা এত গ্রুপ তৈরি হওয়া? দেখুন, পার্বত্য চট্টগ্রাম প্রেক্ষাপটে সন্তু লারমা কখনোই সার্বজনীন একজন লিডার ছিলেন না। মানে এই তথ্যটাই ভুল, আসলে এই তথ্যটাই আসলে ভুল। সন্তু লারমা ছিল একটি সন্ত্রাসী সংগঠনের প্রধান, যে সংগঠনের নাম হচ্ছে শান্তি বাহিনী,
তিনি শান্তিবাহিনীর প্রধান ছিলেন, তার বড় ভাই এই শান্তিবাহিনী প্রতিষ্ঠা করেছিলেন। সুতরাং দেখুন, আপনি যদি একটি অঞ্চলে বা একটি নির্দিষ্ট অঞ্চলে আপনি যদি শান্তি প্রতিষ্ঠা করতে চান, সেক্ষেত্রে অত্র অঞ্চলের সকল প্রতিনিধিদেরকে নিয়ে অংশগ্রহণের মাধ্যমেই কিন্তু ওই চুক্তির মধ্য দিয়ে সেটি আপনার শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। পার্বত্য চট্টগ্রামের সরকার যেটি ভুল করেছে সেটি হচ্ছে এই চুক্তির মাধ্যমে শুরুতেই তিনি উদ্যোগ নেওয়াটাই ছিল তার একটি ভুল উদ্যোগ। সেটা কীরকম, যে উনি যেটা বলেছেন, আমার যিনি কথা বললেন যে ইতিপূর্বে যে পার্বত্য চট্টগ্রামের অধিকাংশ ক্ষেত্রেই যে সকল কমিউনিটি রয়েছে সে সকল কমিউনিটির লিডারদেরকে বা প্রতিনিধিদেরকে এই চুক্তির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি। আপনি এই চুক্তির মধ্য দিয়ে যদি পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা আপনি প্রকৃতপক্ষে করতে চান, সেক্ষেত্রে আপনাকে সমাধানের পথ খুঁজতে হবে। সমাধানের পথটা কি? সমাধানের পথটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের বর্তমান যে প্রেক্ষাপট বা পরিস্থিতি তার উপরে ভিত্তি করে আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। পার্বত্য চট্টগ্রামের যে ৬-৭টি আঞ্চলিক সংগঠনগুলি রয়েছে তাদের প্রতিনিধি নিয়ে আপনাকে বসতে হবে। পার্বত্য চট্টগ্রামে প্রায় ১৩টি নৃগোষ্ঠী রয়েছে, বাঙালি সম্প্রদায় রয়েছে। জনসংখ্যা অনুপাতে প্রত্যেক কমিউনিটি থেকে আপনাকে এখানে প্রতিনিধি অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নিশ্চিত করে তারপরে এই পার্বত্য চুক্তি যদি আপনি পূর্ণ মূল্যায়ন করেন বা পূর্ণ বিবেচনা করেন, সেক্ষেত্রে এই চুক্তি দিয়ে আপনি শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন। অযথা এই যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বা সন্দুলামার সাথে করা চুক্তি বা শান্তি বাহিনীর সাথে করা যে চুক্তি, বর্তমান বাস্তবতার নিরীক্ষে এই চুক্তি দিয়ে পাহাড়ে কখনোই শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। ডক্টর সাজ্জাদ সিদ্দিকী, আপনার কাছে এই জায়গাটায় আসবো যে ২৭ বছরের একটা কথা অশান্তির, ওটা বারবার উঠেই আসছে যে চুক্তি স্বাক্ষরিত হলে আমরা বিশ্বাস করতাম যে সেই ধারাগুলো বাস্তবায়িত হলেই পাহাড়ে আসলে শান্তি ফিরে আসবে। যদি বিষয়টা আমরা এভাবেও ধরে নিই যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হলে আমাদের পার্বত্য চট্টগ্রাম শান্ত হবে, যখন চুক্তি স্বাক্ষরিত হয় ২৭ বছরের মধ্যে ১৮ বছরের মতো ক্ষমতায় ছিলেন হচ্ছে আমাদের আওয়ামী লীগ সরকার। এর আগে যে সরকারটা আপনারা বলছেন স্বৈরশাসক, তারা কেন চুক্তি বাস্তবায়নের জন্য পূর্ণ পদক্ষেপ নেয়নি? এটার কারণ কি? খুব ভালো কথা। একটা ল্যাটিন প্রবাদ আছে, প্যাক্টা সুন্দা সারবান্দা, অর্থাৎ চুক্তি করলে মানতে হবে। তো এই দোষে কিন্তু আওয়ামী লীগকে দুষ্ট করা যায়, দোষারোপ করা যেতেই পারে। কিন্তু আওয়ামী লীগের যে লম্বা সময় ক্ষমতায় থেকে চুক্তি বাস্তবায়নের প্রতি রিলাক্টেন্ট থাকা, সেই অভিযোগটা যেরকম সত্য, আওয়ামী লীগ বাংলাদেশে গত ১৬ বছরে ক্ষমতায় থেকে গণতন্ত্রহীনতার যে একটা কি বলবো যে কালচার, সংস্কৃতি তৈরি করে দিয়েছে, এই দোষেও তাকে দুষ্ট করা যেতে পারে। ফলে আওয়ামী লীগ কি শান্তি চুক্তি বাস্তবায়ন করবে নাকি ক্ষমতায় থাকবে? তাদের তো প্রায়োরিটিটা ছিল মূলত যে ক্ষমতায় কিভাবে থাকা যায়। ক্ষমতায় থাকার জন্য যে কৌশল নেওয়া যেতে পারে, সেটা হোক ডিভাইড অ্যান্ড রুল, সেটা হোক স্পোরাডিক ভায়োলেন্স বিভিন্ন জায়গায় আমি তৈরি করব, সেইভাবে আপাত দৃষ্টিতে জন অভিযোগ আছে যে আওয়ামী লীগ সেই কাজটাই করেছে। আর এই জন্য আর শান্তি চুক্তি বাস্তবায়নের ব্যাপারটা না আমাদেরকে মনে হয় একটু রিভাইজ করতে হবে। এখানে চুক্তি বাস্তবায়ন, যেখানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড চুক্তি বাস্তবায়নের জায়গায় থেমে গেছে, এখন আর তারা মেজার করছে না, বাংলাদেশে আছে ৫-৬ বছর যে ক্রক ইনস্টিটিউট, যেটা পিস অ্যাকর্ড ম্যাট্রিক্স, শান্তি চুক্তি বাস্তবায়নের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা তারা ব্যত্যয় ঘটিয়েছে। এই জন্য যে এই চুক্তি আসলে এই অঞ্চলে শান্তি দিতে পারবে কিনা তারা যথেষ্ট সন্দিহান। এই জন্য যে বাস্তবতার নিরিখে দেখা গেল যে তাদের মধ্যে এত ডিভিশন তৈরি হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে এত রিল্যাক্টেন্স তৈরি হচ্ছে ওই অঞ্চল কেন্দ্রিক, রাদার তাদের নিজেদের মধ্যে যে ক্ষমতার লড়াইয়ের জন্য তারা এখন একটা সাইডলাইন স্টোরি হয়ে গেছে, মেইন লাইন স্টোরির পরিবর্তে। এই জন্য এখন আর আমি আগেও বলেছিলাম যে শান্তি চুক্তির ব্যাপারটা এখন কিভাবে কম্প্রিহেন্সিভ একটা পিস অ্যাকর্ড করা যায়। ইউজুয়ালি কিন্তু পিস অ্যাকর্ডের মধ্যে কি থাকে, একটা ইন্টারভিনিং অ্যাক্টর থাকে, অর্থাৎ মধ্যস্থতাকারী একটা অ্যাক্টর থাকে, সেটা ইউএন হোক, নেইবারিং স্টেট হোক, কিংবা দূরবর্তী কোনো শান্তিকামী রাষ্ট্র হোক। তো বাংলাদেশে ওই রকম কোনো অ্যাক্টর দেখা যায়নি ইন্টারেস্টিংলি, বাট আমরা জানি সবাই যে প্যাসিভলি একটা বড় অ্যাক্টর কাজ করেছে এখানে। আমার সহযোদ্ধাই বলবো, যেহেতু একসাথেই কথা বলছি, উনি বললেন যে ভারত এখানে খুব পরোক্ষভাবে যেভাবে নজর দিয়েছে এই চুক্তি স্বাক্ষরিতের ক্ষেত্রে, আমরা এখানে এক্সপেট্রিয়েট, যেটা আমরা ওই যে যুদ্ধে যে আপনাদের আটকে পড়া যারা সন্ত্রাসী থাকে তাদের মধ্যে কাউকে কাউকে আমরা বিনিময় করেছি, নাম উল্লেখ না করি আমরা, তো এর বিনিময়ে হয়তো আমাদের চুক্তিতে সহযোগিতা করেছে বলে যে জন অভিযোগ আছে। সো আমি আমার থিসিসেও বলেছি ইট ওয়াজ ভেরি হ্যাস্টিলি সাইন্ড এগ্রিমেন্ট, অর্থাৎ ৯৬ ক্ষমতায় আসলেন, ৯৭ এগ্রিমেন্টে সাইন করতে হবে, এক্সক্লুডিং দ্য অপোজিশন পার্টি ইন দ্য পার্লামেন্ট এবং এক্সক্লুডিং দ্য
আপনার পাহাড়ি জনগোষ্ঠীকে বাঙালিদেরকেও অংশগ্রহণ না রেখে, সো দিস অ্যাকর্ড ইজ রিয়েলি কাইন্ড অফ একটা অ্যাম্বিগিউয়াস এবং ইলুসিভ একটা এগ্রিমেন্ট, যেটা দিয়ে আমি খুব বেশি আশা করাটা একটা অ্যাম্বিশাস প্রজেক্ট হবে। যেরকম করে আমি মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যে স্বপ্ন দেখি যে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, আমি এই রাষ্ট্রকে বিনির্মাণ করে ফেলবো, গণতন্ত্রহীনতা থাকুক, গণতন্ত্র থাকুক বা না থাকুক, সরকার আছে কি নাই, কে আসলো, আমরা এরকম স্বপ্ন দেখতে পারি। সারাদিন ল্যাপটপ, ফোন আর অফিসের কাজ। আমি চললাম, তুমি থাকো তোমার কাজ নিয়ে। হয়তো তোমারই জন্য হয়েছি যে প্রেমে বন্য। আমাদের মধ্যে এখনো প্রেম আছে। জানি তুমি অনন্য, তাই শুধু তোমাকেই চাই। জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক স্পেশাল। ত্বকের যত্নে রোজ অয়েল এক্সট্রাক্ট এবং ময়শ্চারাইজার সমৃদ্ধ তিব্বত পমেড। কিন্তু পাহাড়ে শান্তি আনার জন্য একেবারে যত স্টেক হোল্ডারগুলো আছে তাদেরকে নিয়ে বসতে হবে, এটা রিথিঙ্ক করতে হবে, এটাকে রিভাইজ করতে হবে, রিভিজিট করতে হবে, কোথায় কি ইস্যুসগুলো। আপনি যদি দেখেন 4টা ভাগে ভাগ করি আমরা শান্তি চুক্তিটাকে, তার মধ্যে লাস্টেরটা হচ্ছে আপনার ডিডিআর, অর্থাৎ ডিসআর্মামেন্ট করতে হবে, ডিসআর্ম করতে হবে যে সমস্ত ওয়ারিং পার্টিগুলো ছিল। আর তারপর কি করতে হবে, ডিসইন্টিগ্রেশন করতে হবে, অর্থাৎ তাদেরকে সাধারণ মানুষের সাথে মেশার চেষ্টা করতে হবে। তারপর হচ্ছে যে রিইন্টিগ্রেশন, তাকে সকল প্রকার সুযোগ সুবিধা চাকরি বাকরি দিয়ে তাকে মেইন স্ট্রিমিং করতে হবে। এই লাস্টের যে অংশটা, অধ্যায়টা, এই অধ্যায়ের মধ্যে এটাও তো ছিল যে ছোট ছোট ক্যাম্পগুলোকে উইথড্র করতে হবে। তো এখানে শান্তি এখন উইথড্র করা যাচ্ছে না, সেটা বাঙালিদের একটা মানে ফিয়ার আছে যে কোনো সময় তারা আবার নিপীড়নের শিকার হবে। সো আর্মিকেও রাখতে হচ্ছে, বাঙালিকেও সন্তুষ্ট করতে হচ্ছে। পাহাড়িদের মধ্যে বিভাজিত এই বাস্তবতায় চুক্তি বাস্তবায়নের থেকে এখন মনে হয়েছে যেন এটা রিভিজিট করা এবং ইন্টেলেকচুয়াল এনগেজমেন্ট এবং এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে যত স্টেক হোল্ডারগুলো আছে তাদেরকে কিভাবে সম্পৃক্ত করা যায় মিনিংফুলি পার্বত্য চট্টগ্রামে শান্তি আনার জন্য আগে বাংলাদেশের সমতলে একটা স্টেবল সিচুয়েশন থাকতে হবে, এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ বাবার মধ্যে যদি শান্তি, বাবা মায়ের মধ্যে শান্তি না থাকলে সন্তানের মধ্যে কিন্তু শান্তিটা ট্রান্সমিট করা যায় না জোর করে হলেও। থ্যাংক ইউ সো মাচ। আসলে আমরা সমস্যার কথাও শুরুতে শুনছিলাম এবং তার সমাধানও আসলে গঠনমূলক কিভাবে হতে পারে তারও একটি প্যারামিটার আসলে আপনাদের কাছ থেকে জানলাম। অনেক অনেক ধন্যবাদ আমাদের আয়োজনে অংশ নেওয়ার জন্য। আগামীতে আবারও দেখা হবে সে প্রত্যাশা নিচ্ছি। আজকের আয়োজন থেকে বিদায় নেব। প্রিয় দর্শক, আমরা সংঘাত চাই না, আমরা চাই শান্তি। পাহাড়ে এবং সমতলে সবখানে শান্তি। আমরা স্বপ্ন দেখি একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনের, এবং সেই রাষ্ট্র গঠন করতে হলে শুধুমাত্র সমতলে নয়, পাহাড়েও সেই বৈষম্যহীনতার ছোঁয়া ছড়িয়ে দিতে হবে। একটি স্বাধীন দেশ, একটি সফল দেশ তখনই বিনির্মাণ করা সম্ভব হবে যখন সমতল এবং পাহাড় উভয় ক্ষেত্রের মানুষের অধিকার নিশ্চিত হবে। এই অধিকার যেন আমরা নিশ্চিত করতে পারি সেই প্রত্যাশা রেখে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।